প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আবার স্বাগত জানাচ্ছি অর্থের সময় মূল্যের ষষ্ঠ লেকচারে। গত ভিডিওতে আমরা সুদের হার ও বছর নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় পদ্ধতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আজকের লেকচারটি ভালোভাবে বোঝার জন্য আপনাদের পূর্বের লেকচারগুলো অবশ্যই আগে দেখতে হবে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেখি নগদ প্রবাহের ধরন সম্পর্কে আমি একটু ধারণা নেই। নগদ প্রবাহের ধরন সম্পর্কে আইডিয়া থাকা অত্যন্ত জরুরি এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো পারার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নগদ প্রবাহ তিন ধরনের। নাম্বার 1 হয়েছে এককালীন নগদ প্রবাহ, ইংলিশ যেটাকে বলে সিঙ্গেল অ্যামাউন্ট বা লামসাম। এককালীন নগদ প্রবাহ কোনটা? যদি একবার টাকা পাওয়া যায় বা একবার দেওয়া হয় তাহলে সেটা এককালীন নগদ প্রবাহ। মিস্টার এক্স কে আজকে 1000 টাকা দেওয়া হবে, তাহলে এটা এককালীন নগদ প্রবাহ, কারণ তাকে 1000 টাকা একবারই দেওয়া হবে। আবার আজ থেকে 5 বছর পরে 1500 টাকা দেওয়া হবে, তাহলে এটাও এককালীন নগদ প্রবাহ, কারণ তাকে 5 বছর পরে একবারই 1500 টাকা দেওয়া হবে। দ্বিতীয় নগদ প্রবাহের ধরন হচ্ছে মিশ্র নগদ প্রবাহ বা অসমান নগদ প্রবাহ, যেটাকে ইংলিশে আমরা বলতেছি মিক্সড স্ট্রিম। তাহলে মিশ্র নগদ প্রবাহ কোনটা? যদি একাধিকবার আমরা টাকা পাই অথবা দেই এবং প্রতিবারে টাকার পরিমাণ অসমান হয় তাহলে সেটা মিশ্র নগদ প্রবাহ। যেমন উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি মিস্টার এক্স জনতা ব্যাংকে প্রথম বছর 1000 টাকা, দ্বিতীয় বছর 7000 টাকা, তৃতীয় বছর 2000 টাকা এবং চতুর্থ বছর 5000 টাকা উত্তোলন করেন। যেহেতু মিস্টার এক্স একাধিকবার টাকা উত্তোলন করতেছেন কিন্তু প্রতিবারই টাকার পরিমাণ অসমান, তাহলে মিস্টার এক্স এর এই নগদ প্রবাহটি হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। 3 নাম্বার হচ্ছে বার্ষিক ভিত্তি। বার্ষিক ভিত্তি মিশ্র নগদ প্রবাহের মতোই, শুধুমাত্র একটা বৈশিষ্ট্য চেঞ্জ। সেটা কি? এখানে একাধিকবার টাকা পাওয়া যাবে বা দেওয়া হবে কিন্তু প্রতিবারে টাকার পরিমাণ সমান হবে। যেখানে মিশ্র নগদ প্রবাহে প্রতিবারে টাকার পরিমাণ অসমান ছিল, বার্ষিক ভিত্তিতে প্রতিবারে টাকার পরিমাণ সমান থাকবে। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে ধরতে পারি যে মিস্টার এক্স 10 বছর যাবৎ প্রত্যেক বছর শেষে জনতা ব্যাংক থেকে বা জনতা ব্যাংকে 1000 টাকা জমা রাখেন। এখানে যেহেতু মিস্টার এক্স 1000 টাকা 10 বছর জমা রাখবেন এবং প্রতি বছর জমা রাখবেন, তাহলে তিনি একাধিকবার টাকা জমা রাখতেছেন এবং প্রতিবারই যেহেতু টাকার পরিমাণ সমান, তাহলে আমরা বলতে পারি এটা একটি বার্ষিক ভিত্তি। আমরা একটি টেবিলের মাধ্যমে বার্ষিক ভিত্তি মিশ্র নগদ প্রবাহ এককালীনের একটা উদাহরণ দিয়েছি। এখানে খেয়াল করেন প্রকল্প ক থেকে আমরা 2015 সালে একবারই টাকা পাবো 10,000 টাকা, এই কারণে এটা এককালীন। প্রকল্প খ থেকে আমরা 4 বার টাকা পাবো, প্রতিবারের টাকার পরিমাণ অসমান, এই জন্য হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। এবং প্রকল্প গ থেকে আমরা 4 বার টাকা পাবো, প্রতিবারই টাকার পরিমাণ সমান, এই জন্য এটা বার্ষিক ভিত্তি। আমরা এতদিন অর্থাৎ দ্বিতীয় লেকচার থেকে পঞ্চম লেকচার পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো করে আসছি তা ছিল সবগুলোই এককালীন নগদ প্রবাহ, কারণ হচ্ছে প্রতিটা অঙ্কে টাকার পরিমাণ ছিল একবার টাকা পাওয়া গেছে অথবা কি দেওয়া হয়েছে। আমরা এবার একটি মিশ্র নগদ প্রবাহের অঙ্ক দেখব, সেখানে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কটি আমাদের এই লেকচার শিটের বইয়ের 27 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 3.14। মিস্টার রাগিব একটি গাড়ি ক্রয় করতে চান যার ক্রয় মূল্য বাবদ উত্তরা মোটরস কোম্পানিকে আগামী 4 বছর যথাক্রমে 4 লাখ, 2 লাখ, 10 লাখ এবং 30 লাখ টাকা পরিশোধ করতে হবে। মিস্টার রাগিবের প্রত্যাশিত আয়ের হার 12%। মিস্টার রাগিবের 4 বছর মেয়াদী প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয় করো। এখানে খেয়াল করেন যেহেতু একের অধিক বছর টাকা পরিশোধ করতে হবে এবং প্রতি বছরই টাকার পরিমাণ অসমান, তাহলে এটি একটি মিশ্র নগদ প্রবাহ। আমাদের এই অঙ্কে প্রত্যাশিত আয়ের হারের পরিমাণ হচ্ছে 12%। আমরা তাহলে কিভাবে অঙ্কটা সমাধান করব? আমরা খেয়াল করেন যে এখানে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্যের সূত্র লিখেছি। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন যে আমরা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য যে সূত্রটি লিখেছি, এখানে সাধারণ বর্তমান মূল্য সূত্রের সাথে একটা জায়গায় পার্থক্য, এখানে অতিরিক্ত একটি সামেশন চিহ্ন এসেছে, যেটাকে আমরা সিগমা অথবা সামেশন চিহ্ন বলতে পারি। প্রথম সূত্রটা বিস্তারিত বা পূর্ণরূপ হচ্ছে দ্বিতীয় সূত্রটা। আপনারা চাইলে প্রথম সূত্রটা লিখতে পারেন অথবা দ্বিতীয় সূত্রটা লিখতে পারেন। আমরা এখন দ্বিতীয় সূত্রটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রথম সূত্র। আমরা দ্বিতীয় সূত্রটা যদি ভালো করে বুঝি তাহলে প্রথম সূত্রটা আমরা ভালো করে বুঝতে পারবো। আপনারা খেয়াল করেন দ্বিতীয় সূত্রটার মধ্যে মাঝখানে প্লাস চিহ্ন দেয়া আছে।
অর্থাৎ যোগ চিহ্ন দেওয়া আছে। এই জন্য আমরা প্রথম সূত্রটায় প্রথমে সামেশন চিহ্নটা এনেছি, অর্থাৎ এই যোগ বা প্লাস চিহ্নের জন্য সামেশন চিহ্নটা এসছে। আবার আপনারা খেয়াল করেন দ্বিতীয় সূত্রটায় FB1 FB2 অর্থাৎ ফিউচার ভ্যালু 1, ফিউচার ভ্যালু 2, ফিউচার ভ্যালু 3, ফিউচার ভ্যালু 4 দেওয়া আছে। এখানে 1 2 3 4 এটা দ্বারা সময় বোঝানো হচ্ছে, অর্থাৎ ফিউচার ভ্যালু 1 বলতে প্রথম বছরের ভবিষ্যৎ মূল্য, FB2 মানে দ্বিতীয় বছরের ভবিষ্যৎ মূল্য। এই 1 2 3 কে আমরা সংক্ষেপে টি দ্বারা প্রকাশ করছি। এই জন্য আমাদের প্রথম সূত্রে FB-র নিচে টি দেয়া, তাহলে টি এর মান দাঁড়ালো 1 2 3 থেকে এভাবে n পর্যন্ত। আমাদের এই অঙ্কে যেহেতু টি এর মান 1 থেকে 4 পর্যন্ত, তাহলে আমরা সূত্রের মধ্যে এখানে টি ইকুয়াল টু 1 থেকে n না লিখে টি ইকুয়াল টু 1 থেকে 4ও লিখতে পারতাম। তবে যখনই আপনাদের একটু মনে রাখার দরকার যে যখনই এরকম সামেশন চিহ্নটা আসবে আপনারা তখন টি ইকুয়াল টু 1 থেকে n দিবেন যদি সেটা সময় হয়। এরপরে আমরা তৃতীয় লাইনে প্রত্যেক বছরে টাকা আমরা বসিয়েছি, চতুর্থ লাইনে আমরা প্রতিটা আলাদা আলাদা ক্যালকুলেশন করেছি এবং পঞ্চম লাইনে আমরা সবগুলো যোগ করে বর্তমান মূল্য বের করেছি। আমি আবারও স্মরণ করাই দিতে চাই, এখানে আপনার পরীক্ষার সময় হয় প্রথম সূত্রটি লিখবেন অথবা দ্বিতীয় সূত্রটি লিখবেন। যার কাছে যে সূত্রটি সহজ মনে হয় আপনারা সেই সূত্রটি লিখবেন। মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমরা যে দুটো সূত্র আমরা ব্যবহার করেছি, এই সূত্র দুটো দিয়ে বিস্তারিত আলোচনা আমাদের মূল বইয়ের ভিতরে আর অনেক অঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমরা আরেকটি উদাহরণ দেখব, সেটা হচ্ছে আমাদের লেকচার শিটের 26 নম্বর পৃষ্ঠা, উদাহরণ 3.15। এখানে জনাব মামুন 4 বছর পর 74,000 টাকা মূল্যের একটি মেশিন করার চিন্তা ভাবনা করছেন। এই জন্য তিনি আগামী 4 বছর ধরে প্রত্যেক বছর শেষে যথাক্রমে 10,000, 20,000, 15,000 এবং আবার 20,000 টাকা জমা রাখার সিদ্ধান্ত নিলেন। ব্যাংক চক্রবৃদ্ধি সুদের হার 10%। 4 বছর শেষে জনাব মামুনের জমাকৃত টাকার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা। তাহলে এখানে যেহেতু একের অধিক বছর টাকা জমা করতে হবে এবং প্রতি বছরই টাকার পরিমাণ অসমান, তাহলে এটি আবার একটি মিশ্র নগদ প্রবাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে চক্রবৃদ্ধির সুদের হার হচ্ছে 10% এবং আমাদের মেয়াদ বছরের সংখ্যা হচ্ছে 4। আমরা মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য দুটি সূত্র এখানে ব্যবহার করেছি। প্রথম সূত্রটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে প্রথম সূত্রটির পূর্ণরূপ। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন যে আমরা এখানে একইভাবে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য বের করার যে সূত্রটার মতো সেখানে বিস্তারিত, অর্থাৎ দ্বিতীয় সূত্রটায় যে মাঝখানে প্লাস বা যোগ চিহ্নগুলো আছে সেজন্য প্রথম সূত্রটার মধ্যে আমরা সামেশন সাইনটি ব্যবহার করেছি। আবার এখানে আমাদের PV1, PV2, PV3 এইভাবে অনেকগুলো বর্তমান মূল্য দেওয়া আছে, যেগুলোর জন্য আমরা 1 2 3 4 এইগুলোর জন্য আমরা টি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে টি এর মান হবে 1 2 3 4 থেকে এইভাবে n পর্যন্ত। তাহলে সেই জন্য আমরা আগেও বলেছি যখনই আপনার এই সামেশন চিহ্নটি থাকবে কোনো সূত্রের মধ্যে তখন আপনি তার নিচে টি ইকুয়াল টু 1 থেকে n ব্যবহার করবেন। তো এখানে খেয়াল করুন যে আমরা আমাদের বছরের সংখ্যা হচ্ছে 4, তার মানে হচ্ছে n হচ্ছে 4। আমরা যেই বছর টাকাগুলো জমা দেব সেই বছরকে আমরা এখানে টি ধরছি। তাহলে প্রথম বছর যেহেতু আমরা 10,000 টাকা জমা দিচ্ছি তাহলে টি এর মান 1 আর n এর মান হচ্ছে 4। আবার দ্বিতীয় বছর যেহেতু হচ্ছে আমি 20,000 টাকা জমা দিচ্ছি তাহলে আমার টি এর মান হবে এখানে 2 এবং বছর হবে n এর মান হবে 4 n এর মান এটা ফিক্সড থাকবে। তৃতীয় বছর যেহেতু আমি 15,000 টাকা জমা দিচ্ছি সেই জন্য আমার 15,000 টাকার জন্য টি এর মান হবে 3 কিন্তু n 4 ঠিকই থাকবে। এবং চতুর্থ বছর শেষে যেহেতু 20,000 টাকা জমা দিব তাহলে আমার 20,000-এর জন্য টি হবে 4। খেয়াল করে দেখুন আমি চতুর্থ বছর শেষে যখন টাকাটা জমা দিছি তখনই আবার হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করতেছি, সেই জন্য আমার 4 = 4 অর্থাৎ হচ্ছে এখানে আমার মানে সময় হবে 0। তাহলে আমরা প্রতিটা ক্যালকুলেশনকে আলাদাভাবে করলাম, পরবর্তীতে সবগুলোকে যোগ করলাম, যোগ করে আমাদের রেজাল্ট আসলো 74,110 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা যে উদাহরণটা আলোচনা করলাম এই উদাহরণটা আরও বিস্তারিত আমাদের মূল বইয়ের ভিতরে
এখানে দেয়া আছে, আরও ভিন্ন ভিন্ন টেকনিক আলোচনা করা আছে। আপনারা যদি মূল বইয়ের উদাহরণগুলো আরও ভালোভাবে দেখেন, সেখানে আরও বিভিন্ন টেকনিক আলোচনা করা আছে, তাহলে আপনারা এই অঙ্কগুলো আরও ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এইবার যে দুটো অঙ্ক আমরা আলোচনা করলাম, মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য, আপনারা যদি বুঝে থাকেন তাহলে খুবই ভালো কথা। যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিও লেকচারটি আবার প্রথম থেকে আবার দেখুন, বারবার দেখুন। আপনি যতবার এই ভিডিওটা দেখবেন ততবারই আপনার কাছে অঙ্কটা সহজ মনে হবে। এরপরে যদি আপনি বুঝে থাকুন তাহলে এখানে যে দুটি অঙ্ক দেয়া আছে সেই দুটো অঙ্ক সমাধান করার চেষ্টা করুন। আপনি যদি এই অঙ্ক দুটি সমাধান করতে পারেন, ভিডিওটা পজ দেন, অঙ্ক দুটি যদি সমাধান করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের অঙ্ক আপনি পারেন। আমরা এতক্ষণ মিশ্র নগদ প্রবাহ কিভাবে চেনা যায় এবং বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। মিশ্র নগদ প্রবাহে ভবিষ্যৎ মূল্য বের করা নিয়ে বইতে আরও অনেক ধরনের কৌশল দেয়া আছে, আমরা একটু আগেই বলেছি। তাহলে আপনাদের কাছে আমাদের দাবি থাকবে বই পড়ুন এবং বই থেকে আরও বিভিন্ন যে টেকনিকগুলো ওখানে দেখানো আছে সেগুলো বিস্তারিত আপনারা জেনে নিন। প্রিয় শিক্ষার্থী, আমরা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বের করা নিয়ে যে সকল নিয়ম এবং অঙ্কগুলো করলাম তা যে কোনো মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের অঙ্ক করার জন্য যথেষ্ট। আপনারা বইয়ের সহযোগিতা নিয়ে এই সম্পর্কিত শীটের উদাহরণ 3.15 থেকে 3.20 এবং অনুশীলনী 3.14 থেকে 3.19 পর্যন্ত বাসায় করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আজকের লেকচার ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর করার চেষ্টা করব। আজকের লেকচার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা বার্ষিক বৃত্তি ও বার্ষিক বৃত্তি চেনার উপায় নিয়ে বিস্তারিত কথা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।